লেখিকা সুপ্রিয়া ঘোষের অ্যাডজাস্টমেন্ট। ঘড়িতে তখন 5:30। সুদীপ্তর ফেরার সময় চায়ের জলটা বসিয়ে অনিন্দিতা একবার ভাড়ার ঘরের দিকে তাকালো। তেলের কৌটোটা কাত করলে তবেই কালকে রান্নার তেলটুকু বেরোবে। চাল ড্রামের তলানিতে এসে ঠেকেছে। মাসের 23 তারিখ মানেই মধ্যবিত্তের সংসারে অঙ্কের মারপ্যাচ। সুদীপ্ত ঢুকলো ঘামে ভেজা জামা নিয়ে। ব্যাগটা ধপ করে তক্তপোষের ওপর রেখে সিলিং ফ্যানের সুইচটা দিল। ফ্যানটা একটা ক্যাচকেচে আওয়াজ তুলে ঘুরতে শুরু করলো। একটু জল দাও তো অনু, গলাটা কাঠ হয়ে গেছে। সুদীপ্ত গামছা দিয়ে মুখ মুছতে মুছতে বলল। অনিন্দিতা স্টিলের গ্লাসে জল নিয়ে এসে সামনে দাঁড়ালো। সুদীপ্ত জলটা এক নিঃশ্বাসে খেয়ে বলল, আজকে বাসের ভাড়াটা আবার 2 টাকা বাড়িয়েছে। রোজ যাতায়াতে 4 টাকা এক্সট্রা, মাসে প্রায় 120 টাকা। ভাবছি কাল থেকে ওই 3 নম্বর মোড় অবধি হেঁটেই যাব। অনিন্দিতা একটা দীর্ঘশ্বাস চাপলো। সুদীপ্তর স্যান্ডেলটার তলাটা প্রায় ক্ষয়ে গেছে, হাঁটলে পায়ে ফোসকা পড়বে। সে মৃদুস্বরে বলল, আগে চাটা খাও, তারপর ওসব হিসাব হবে। আর শোনো, কালকের ফর্দতে 2 লিটার তেল লিখেছিলাম, ওটা 1 লিটার করে দাও। রান্নায় একটু কম তেল দিলেই হবে। সুদীপ্ত ল্যাপটপটা খুলে নিয়ে আজ ডায়েরি বের করে গত মাসের খরচের হিসেব মেলাচ্ছে। এই ডায়েরিটাই যেন তাদের জীবনের ভাগ্য বিধাতা। সুদীপ্ত বলল, অনু, টুকুরের স্কুলের ড্রেসটা না এ মাসে বাড়ানো যাবে না? মায়ের শরীরটা ভালো নেই, মা ফোন করেছিল গ্রাম থেকে। ওষুধের জন্য 1,000-1,000 টাকা পাঠাতে হবে। অনিন্দিতার চোয়ালটা মুহূর্তের জন্য শক্ত হয়ে গেল। সে জানতো এমন কিছু একটা আসবে। প্রতি মাসে কোনো না কোনো জরুরি খরচ এসে টুকুনের জামা বা অনিন্দিতার একটা সাধারণ তাঁতের শাড়িকে পরের মাসে ঠেলে দেয়। সে খাটের কোণে বসে অনুচ্চ স্বরে বলল, তোমার মায়ের শরীর খারাপ হলে টাকা তো দেবেই, সেটা নিয়ে আমি বলছি না। কিন্তু টুকুনের স্কুল ড্রেসটা ছিঁড়ে গেছে, ওটা সেলাই করে আর কদিন চলবে? স্কুলের দিদিমণিরাও তো আড়ালে কথা বলে। সুদীপ তো ডায়েরিটা বন্ধ করে দিল। গলার স্বর একটু চড়ে গেল তার। কি করব বলো? আমি কি চুরি করব? মাস শেষে যা হাতে আসে তার উপর তো আর ম্যাজিক করা যায় না। শোনো, বোনের বিয়েতে যে লোনটা নিয়েছিলাম তার কিস্তিটাও এ মাসে বেড়েছে। ব্যাংকের চিঠি এসেছে। ঘরটায় এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। এটাই মধ্যবিত্তের বাস্তবতা। এখানে ভালোবাসা মানে একে অপরকে জড়িয়ে ধরা নয়। এখানে ভালোবাসা মানে মাসের শেষে পকেটে পড়ে থাকা শেষ 10 টাকার নোটটা কার প্রয়োজনে বেশি লাগবে সেটা নিয়ে নিঃশব্দে তর্ক করা। অনিন্দিতা উঠে গিয়ে আলনা থেকে সুদীপ্তর গেঞ্জিটা পারল। ওটার বগলের নিচে বড় একটা ফুটো। সে সুই সুতো নিয়ে বসলো। সুদীপ্ত বারান্দায় গিয়ে বিড়ি ধরালো। একটু পরে সুদীপ্ত ঘরে ফিরে এসে দেখলো অনিন্দিতা রান্নাঘরের তাকে রাখা মাটির ভাঁড়টা ভাঙছে। ওটা ওর নিজের জমানো টাকা, রান্নাঘরের খুচরো পয়সা আর নিজের বাপের বাড়ি থেকে পাওয়া কিছু উপহারের টাকা। কি করছো ওটা? সুদীপ্ত থমকে দাঁড়ালো। অনিন্দিতা টাকাগুলো গুছিয়ে নিয়ে সুদীপ্তর দিকে বাড়িয়ে দিল। শান্ত গলায় বলল, এতে 800 টাকা আছে, টুকুনের ড্রেসটা পরে হবে। তুমি কালই মাকে 1,000 টাকা পাঠিয়ে দিও, আর বাকি 500 টাকা আমি কারোর থেকে ধার করে মেটাবো। সামনের মাসে ওটা শোধ করব। সুদীপ্ত টাকাগুলোর দিকে তাকিয়ে রইল। সে জানে এই 800 টাকা জমাতে অনিন্দিতাকে কতদিন বাজারের দরদাম করতে হয়েছে, কতদিন মাছের পিসটা ছোট করতে হয়েছে। সে টাকাটা নিতে গিয়েও হাতটা সরিয়ে নিল। অনু, এটা তোমার টাকা। সংসারে তোমার আমার বলে কিছু থাকে না সুদীপ্ত, সবটাই আমাদের। শুধু মনে রেখো, সামনের মাসে কিন্তু আমায় একটু মেলা দেখতে নিয়ে যেতে হবে। 1 কাপ চা আর 10 টাকার বাদাম ভাজা খেলেই আমার হবে। সুদীপ্ত অনিন্দিতার চোখের দিকে তাকালো। সেখানে কোনো অভিযোগ নেই, আছে শুধু এক অদ্ভুত জেদ, বেঁচে থাকার জেদ। মধ্যবিত্ত সংসারের স্বামী স্ত্রীর অ্যাডজাস্টমেন্ট মানে শুধু অভাবকে মেনে নেওয়া নয়, বরং অভাবের বুক চিরে এক মুঠো হাসি খুঁজে আনা। কিন্তু রাতটা এত সহজে কাটলো না। ডাইনিং টেবিলের ওপর রাখা পুরনো রেডিওটায় তখন আবহাওয়া সংবাদ দিচ্ছিল, কাল থেকে উত্তর ও পশ্চিমবঙ্গে প্রবল কালবৈশাখীর সম্ভাবনা। আর ঠিক তখনই সুদীপ্তর ফোনে একটা মেসেজ এলো। তার কোম্পানি থেকে নোটিশ এসেছে, আগামী মাস থেকে বেতনের একটা অংশ কাটা হবে কস্ট কাটিংয়ের নামে। অনিন্দিতা তখন ভাতে ফ্যান গালছে। সে জানে না আগামীকাল সকালে জমানো 800 টাকার চেয়েও বড় কোনো দুঃসংবাদ তাদের দরজায় কড়া নাড়তে চলেছে।
ভোর 4টে নাগাদ জানলার পাল্লাটা সশব্দে আছাড় খেলো। প্রবল ঝড় শুরু হয়েছে। কালবৈশাখী মানে শুধু বৃষ্টি নয়, সঙ্গে ধুলো আর ঝোড়ো হাওয়া। অনিন্দিতা ধরফর করে উঠে বসলো। সুদীপ্ত তখনও অঘরে ঘুমোচ্ছে। ওর ডান হাতটা খাটের বাইরে ঝুলে আছে। আঙুলের কড়াগুলোয় কলম ধরার দাগ স্পষ্ট। অনিন্দিতা তড়িঘড়ি উঠে রান্নাঘরের জানালাটা বন্ধ করতে গেল। মশলার কৌটোগুলো সব ধুলোয় মাখামাখি। চালের ড্রামের ওপর রাখা প্লাস্টিকটা ঠিক করে চাপা দিল সে। ঘরে ফিরে কটা বাজে দেখতে গিয়ে সুদীপ্তর ফোনে মেসেজটা আবার জ্বলে উঠল। কাল রাতে সুদীপ্ত ওটা ডিলিট করেনি। অনিন্দিতা স্ক্রিনের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। 15% স্যালারি কাট। বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। টালির চালের একটা কোণ দিয়ে জল চুইয়ে পড়তে শুরু করলো। অনিন্দিতা একটা পুরনো অ্যালুমিনিয়ামের গামলা নিয়ে এসে ঠিক সেই জায়গাটার নিচে রাখলো। টিং টিং শব্দে জল পড়ার আওয়াজটা যেন তার বুকের ভেতর হাতুড়ি মারছে। 15% বেতন মানে মাসে প্রায় 2,500 টাকা কম। এই 2,500 টাকাতেই তো ওদের সারা মাসের মুদিখানার বাজার আর টুকুনের দুধের দামটা হয়। সকাল 6টায় সুদীপ্ত যখন উঠল, ঘরটা তখন স্যাঁতসেঁতে। অনিন্দিতা উনুন ধরানোর চেষ্টা করছে, কিন্তু ভিজে কাঠ আর কয়লার গুঁড়োয় ধোয়া হচ্ছে বেশি। সুদীপ্ত গামছা কাঁধে নিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। কাল রাতে মেসেজটা দেখেছো তো? সুদীপ্ত নিচু স্বরে জিজ্ঞেস করলো। ওর গলায় কোনো জোর নেই, শুধু এক অদ্ভুত নির্লিপ্ততা। অনিন্দিতা ফু দিয়ে উনুনটা জ্বালাতে জ্বালাতে বলল, দেখেছি। 15% মানে কত কমবে? হিসাব করলাম 2,600 টাকা মতো। পিএফ আর ট্যাক্স কাটার পর হাতে যা আসবে তাতে ঘর ভাড়া আর ইলেকট্রিক বিল দিলে বাজারের জন্য মেরে কেটে 1,000 চারেক পড়ে থাকবে। সুদীপ্ত কলতলায় গিয়ে দাঁত মাজতে মাজতে বলল। অনিন্দিতা কোনো উত্তর দিল না। সে হিসাব কষছে মনে মনে। মাছ কেনা বন্ধ করতে হবে। সপ্তাহে একদিন ডিম, আর বাকি দিনগুলো আলু সেদ্ধ আর ডাল। গরমের দিনে পান্তা ভাত আর পেঁয়াজ লঙ্কা দিয়েই চালিয়ে দিতে হবে। সে উনুন থেকে ধোয়াটে কড়াইটা নামিয়ে বলল, টুকুনের স্কুলের ভ্যানওয়ালা কাল এসেছিল, 2 মাসের ভাড়া বাকি। ওকেও তো না বলতে পারবো না। সুদীপ্ত চোখ মুখ ধুয়ে এসে গামছা দিয়ে মুখ মুছতে মুছতে বলল, আমি ঠিক করেছি বিকেলে অফিস থেকে ফেরার পথে বোস বাবুদের ওই ওষুধের দোকানে ঘন্টা 3 বসবো, খাতা দেখার কাজ করব। ওরা 100 টাকা দেবে বলেছে মাসে। তোমার শরীরটা তো পাথর নয় সুদীপ্ত। 9টায় অফিস বেরো, ফিরতে ফিরতে রাত 10টা হবে। খাবে কখন? ঘুমোবে কখন? অনিন্দিতার গলায় এবার বিরক্তি মেশানো উদ্বেগ। শরীর নিয়ে ভাবলে মধ্যবিত্তের পেট চলে না অনু। তুমি বরং ডালটা একটু পাতলা করে রেঁধো, যাতে রাতেও চলে যায়। আর ওই বড় মাছের মাথাটা যেটা ফ্রিজে আছে ওটা আজই রেঁধে ফেলো। কারেন্ট যা যাচ্ছে আসছে, পচে গেলে লোকসান। সকাল 8টার মধ্যে অনিন্দিতা সুদীপ্ত টিফিন গুছিয়ে দিল। 2টো আটার পরোটা আর আলুর চচ্চড়ি। তেলের ব্যবহার এতটাই কম যে পরোটাগুলো একটু শুকনো আর সাদাটে। সুদীপ্ত যাওয়ার সময় আলনা থেকে নিজের ছাতাটা নিল। ওটার একটা শিক ভাঙা, কিন্তু নতুন কেনার প্রশ্নই ওঠে না এখন। সুদীপ্ত বেরিয়ে যাওয়ার পর অনিন্দিতা ঘরটা পরিষ্কার করতে বসলো। টুকুনের ছেঁড়া খাতাগুলো থেকে সাদা পাতা ছিঁড়ে সে নতুন একটা ছোট ডায়েরি বানালো। মাসের নতুন ফর্দ, চিনি 1 কেজি, আগে 2 কেজি লাগতো। ডাল 500 গ্রাম, মুসুরির বদলে খেসারি, দাম কম। তেল 1.5 লিটার, পুরো মাসের জন্য। দুপুরে টুকুন স্কুল থেকে ফিরে বায়না ধরলো, মা আজ তো বৃষ্টি হয়েছে, একটু খিচুড়ি আর ডিম ভাজা করবে? অনিন্দিতা এক মুহূর্ত চুপ করে মেয়ের দিকে তাকালো। খিচুড়ি মানে চাল ডাল বেশি লাগে, আর ডিমের দাম এখন অনেক। সে হেসে বলল, আজ না রে মা, কাল করব। আজ তো ডাল আর আলু ভাতে করেছি, তুই তো ওটা ভালোবাসিস। টুকুনের ছোট মনে সেই লুকানো অভাবটা পৌঁছলো না। সে খেতে বসলো, কিন্তু অনিন্দিতার গলার ভাত যেন নামছে না। সে দেখলো চালের কৌটোয় আর মাত্র 2 দিনের চাল আছে। রেশন কার্ডটা নিয়ে বিকেলে লাইনে দাঁড়াতে হবে। রেশনের চালে অনেক সময় কাকড় থাকে, কিন্তু পেট ভরাতে ওটাই ভরসা। বিকেলে বৃষ্টি কমলে অনিন্দিতা বেরোলো রেশনের দোকানে। ধুলো কাদামাখা রাস্তায় লাইনে দাঁড়িয়ে সে দেখলো তার মতোই আরও অনেক গৃহবধূ একইভাবে ছোট ছোট হিসাব মেলাচ্ছে। কেউ আটা কম নিচ্ছে, কেউ বলছে চিনির বদলে চাল দিতে। এটাই বাস্তবতা। এখানে বড় বড় আদর্শের কথা নেই, আছে শুধু টিকে থাকার লড়াই। রাত 10টায় সুদীপ্ত ফিরল। মুখটা নীল হয়ে গেছে ক্লান্তিতে। ব্যাগ থেকে একটা ছোট প্লাস্টিক বের করে অনিন্দিতার হাতে দিল। কি এটা? অনিন্দিতা অবাক হয়ে জিজ্ঞেস করলো। কিছু না, ফেরার পথে ওষুধের দোকানে বসেছিলাম, ওরা অ্যাডভান্স হিসেবে 100 টাকা দিল। আসার সময় মোড় থেকে সজনে ডাঁটা আর 2টো কাঁচকলা কিনলাম। তোমার তো পিত্তি চড়েছে কদিন, ঝোল করে খেও। অনিন্দিতা দেখলো সুদীপ্ত নিজের জন্য 1 কাপ চাও খায়নি তেষ্টায়, কিন্তু বাজারের ব্যাগটা ঠিক ভরে নিয়ে এসেছে। সুদীপ্ত খেতে বসে দেখলো অনিন্দিতা তার পাতে বড় মাছের মাথা টুকরোটা দিয়েছে।
তুমি খেলে না? সুদীপ্ত প্রশ্ন করলো। আমার অ্যাসিডিটি হয়েছে, ওসব খেলে রাতভর বুক জ্বলবে, তুমি খাও। অনিন্দিতা মিথ্যেটা খুব সহজভাবে বলল। এই মিথ্যেটা তাদের 7 বছরের সংসারে বহুবার বলা হয়েছে। এটাই স্বামী স্ত্রীর মৌন চুক্তি। খাওয়া শেষ করে সুদীপ্ত যখন তক্তপোষে গায়ে এলিয়ে দিল, অনিন্দিতা ওর পা টিপে দিতে দিতে বলল, শোনো, আমি ভাবছি কাল থেকে ওই পাশের বাড়ির বৌদি সেলাইয়ের কাজটা নেব। একটা ব্লাউজ করলে 10 টাকা দেয়, দুপুরে টুকুন ঘুমালে কাজটা করা যাবে। সুদীপ্ত কিছু বলতে গিয়েও থেমে গেল। সে জানে অনিন্দিতার চোখের পাওয়ার বেড়েছে, সেলাই করলে ওর মাথা ধরবে, কিন্তু সে বারণ করার ক্ষমতাও হারিয়েছে। 15% বেতন কাটা যাওয়ার খবরটা তাদের মধ্যে এক অদৃশ্য দেওয়াল তুলে দিয়েছে, যার নাম অপারগতা। বাইরে আবার মেঘ ডাকছে, টিনের গামলায় জল পড়ার শব্দটা আবার শুরু হলো। টিং টিং টিং, এই শব্দটা যেন তাদের আগামীর দিনলিপি। সকাল 9টা, রোদ ইতিমধ্যেই করা হয়ে গেছে। অনিন্দিতা উনুনের ছাই পরিষ্কার করে হাত ধুয়ে বসলো সেলাইয়ের মেশিনটা নিয়ে। পাশের বাড়ির মিতা বৌদি 5টা ব্লাউজ দিয়ে গেছে, কাল বিকেলের মধ্যে চাই। এক একটা ব্লাউজে 12 টাকা, সব কটা শেষ করতে পারলে 60 টাকা হাতে আসবে। এই 60 টাকা মানে দুদিনের দুধের দাম আর 1 কেজি আলু। মেশিনের চাকাটা ঘর ঘর শব্দে ঘুরছে। অনিন্দিতার ঘাড়টা একটু শক্ত হয়ে আসছে। গত কয়েক বছর ধরে সেলাই করা হয়নি বলে আঙুলগুলো যেন অবাধ্য হয়ে গেছে। টুকুনের পুরনো ফ্রকটা সামনে পড়ে আছে, ওটার হাতাটা আরও ইঞ্চি 2 বাড়িয়ে দিতে হবে। বাচ্চাটা লম্বায় বাড়ছে, কিন্তু জামা তো আর বাড়ছে না। ঠিক 11টা নাগাদ পোস্টম্যান এসে একটা চিঠি দিয়ে গেল সুদীপ্তর নামে। অনিন্দিতা চিঠিটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখলো। ইনল্যান্ড লেটার, নিশ্চয়ই সুদীপ্তর বাবা গ্রাম থেকে লিখেছেন। সুদীপ্ত অফিস থেকে না ফিরলে এটা খোলা যাবে না। চিঠির কোণটা একটু হলদেটে, মনে হয় বর্ষার আর্দ্রতায় কোনো ডাকঘরে পড়েছিল কয়েকদিন। বিকেল 4টে টুকুন স্কুল থেকে ফিরল। ওর জুতোটার তলা দিয়ে জল ঢোকে বলে বর্ষায় পা দুটো ভিজে থকথক করছে। মা, দিদিমণি বলেছে কাল ড্রয়িং খাতা আর 12 রঙের মোম রং নিয়ে যেতে, না নিয়ে গেলে ক্লাসে বসতে দেবে না। টুকুন ব্যাগটা রাখতে রাখতে বলল। অনিন্দিতা সেলাই থামিয়ে মেয়ের দিকে তাকালো। মোম রঙের সেট মানে অন্তত 25-30 টাকা, আর ড্রয়িং খাতা আরও 15। হাতে এখন 1 টাকাও নেই। সুদীপ্ত ফিরলে বলতে হবে, কিন্তু বলতেও সংকোচ হয়। কাল রাতেই লোকটা ওষুধের দোকানে রাত 10টা অবধি খাতা লিখে 100 টাকা এনেছিল। রাত 9টা নাগাদ সুদীপ্ত ফিরল। আজ ওর মুখটা আরও শুকনো। ডাস্টবিন থেকে কুড়ানো কাগজের মতো কুঁচকে গেছে ওর স্ত্রীহীন শার্টটা। পাশে বসার জায়গা পায়নি বোধহয়। চিঠি এসেছে একটা, তোমার বাবা পাঠিয়েছেন। অনিন্দিতা গামছাটা এগিয়ে দিয়ে বলল। সুদীপ্ত হাত মুখ ধুয়ে তক্তপোষে বসলো। বাল্বের হালকা আলো চিঠিটা পড়ল সে। ওর বাবা লিখেছেন, গ্রামের বাড়িতে ধানের মড়ক লেগেছে, পাম্পের জল দেওয়ার জন্য ইলেকট্রিক বিলটা মেটাতে না পারলে কানেকশন কেটে দেবে। অন্তত 2000 টাকা পাঠাতে হবে এই মাসের মধ্যেই। সুদীপ্ত চিঠিটা মুচড়ে পকেটে রাখলো। অনিন্দিতা পাশে এসে দাঁড়িয়েছিল। ও জিজ্ঞেস করলো, কি লিখেছেন বাবা? কিছু না, গ্রামের খবর সব ভালো, শরীর গতিক ঠিক আছে। সুদীপ্ত মিথ্যে বলল। অনিন্দিতা জানে ওটা মিথ্যে। সুদীপ্তর কপালে যখন 3টে ভাঁজ পড়ে তখনই বোঝা যায় সমস্যাটা গুরুতর, কিন্তু সে আর জোর করল না। মধ্যবিত্ত সংসারে অনেক সময় সত্যি জানার চেয়ে মিথ্যে বিশ্বাস করে থাকাটা বেশি স্বস্তির। খাওয়ার টেবিলে বসে সুদীপ্ত বলল, আজ অফিসে টিফিন শেয়ার করার সময় বড়বাবু বলছিলেন ওনার চেনা এক মারোয়ারি গুদামে স্টকের হিসাব মেলানোর লোক লাগবে। রবিবার করে যেতে হবে, সারাদিন কাজ করলে 300 টাকা দেবে। অনিন্দিতা ভাতের থালাটা নামিয়ে দিয়ে বলল, রবিবারটা তো তোমার একমাত্র ছুটির দিন সুদীপ্ত, শরীরটা দেবে তো? ছুটি দিয়ে কি হবে অনু, ঘরে বসে থাকলে কি আর লোন শোধ হবে? আর ওই টুকুনের রঙের কথা বলছিলে না, কাল ফেরার পথে মোড়ের দোকান থেকে কিনে আনবো। কোম্পানি থেকে যাতায়াতের ভাড়ার একটা এরিয়ার পেয়েছি, ওটা দিয়ে হয়ে যাবে। অনিন্দিতা জানে এরিয়ার বলে কিছু পায়নি সুদীপ্ত। নির্ঘাত দুপুরে ক্যান্টিনে টিফিন খাওয়া বন্ধ করে টাকাটা বাঁচিয়েছে। এটাই তো মধ্যবিত্ত স্বামীর লড়াই। সে মুখে এক বলে আর কাজে অন্য। রাত 10টায় অনিন্দিতা আবার সেলাই মেশিনে বসলো। মিতা বৌদির ব্লাউজটা শেষ না করলে কাল টাকা পাওয়া যাবে না। সুদীপ্ত বিছানায় শুয়ে টুকুনের স্কুলের খাতা দেখছিল। ঘরটায় পিন পতন, নিস্তব্ধতা, শুধু মেশিনের খটখট আর বাইরে ঝিঝি পোকার ডাক। হঠাৎ সুদীপ্ত বলল, অনু, তোমার সেই কানের দুলজোড়া কোথায়, যেটা তোমার মা দিয়েছিল? অনিন্দিতার হাতটা মেশিনের চাকায় থমকে গেল। সে এক মুহূর্ত স্থির হয়ে বসে রইল, তারপর শান্ত গলায় বলল, আলমারি লকারে আছে। কেন? এমনি জিজ্ঞেস করলাম, ওটা না থাকলে তোমার কান দুটো বড্ড খালি লাগে। অনিন্দিতা বুঝলো সুদীপ্ত কি ভাবছে। টাকার পাহাড় আর ঋণের বোঝা যখন সমান হয়ে যায় তখন মানুষের নজর পড়ে স্ত্রীর শেষ সম্বলটুকুর ওপর। সে উঠে গিয়ে আলমারি খুলল, ছোট্ট প্লাস্টিকের কৌটো থেকে দুলজোড়া বের করে সুদীপ্তর হাতের তালুতে রাখলো।
এটা নিলে যদি বাবার বিলটা মেটানো যায় তবে নিয়ে নাও। সোনা তো মানুষের জন্যই, মানুষের বিপদে যদি কাজে না লাগে তবে ওটা পাথর ছাড়া আর কিছু নয়। সুদীপ্ত দুল দুটোর দিকে তাকিয়ে রইল। দুলগুলো খুব হালকা, 4-5 গ্রাম হবে বড়জোর, কিন্তু এই সোনার ভার সুদীপ্তর হাতের চেয়ে ওর মনের ওপর বেশি চেপে বসলো। সে কোনো প্রতিবাদ করলো না, শুধু দুল দুটো যত্ন করে নিজের মানিব্যাগে রেখে দিল। পরদিন সকালে সুদীপ্ত যখন বেরোলো, ওর কাঁধে ছাতা আর পকেটে স্ত্রীর দুলজোড়া। ধুলো ওরা পথে ও যখন রওনা দিল তখন অনিন্দিতা দরজার আড়ালে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো। সে জানে এই দুলজোড়া আর কোনো দিন ফিরবে না, বদলে আসবে একটা ইলেকট্রিক বিলের রসিদ আর হয়তো 1 কেজি ভালো চাল। বিকেলে অনিন্দিতা মিতা বৌদির থেকে 60 টাকা পেল। সেই টাকা দিয়ে সে 1 প্যাকেট মোম রং আর একটা ড্রয়িং খাতা কিনলো। রাতে টুকুন যখন রং করতে বসলো, অনিন্দিতা ওর পাশে বসে সেলাই করতে করতে ভাবলো, এই ছোট ছোট বিসর্জনগুলোই বোধহয় সংসারটাকে জোড়া দিয়ে রেখেছে। এখানে বড় কোনো প্রাপ্তি নেই, শুধু অভাবকে ভাগ করে নেওয়ার এক অদ্ভুত শান্তি আছে। রাত 11টায় আবার বৃষ্টি এলো। সুদীপ্ত তখনও ফেরেনি। অনিন্দিতা 1 কাপ চা করে জানালার ধারে বসলো। অন্ধকার রাস্তায় একটাও আলো নেই, শুধু দূরে কতগুলো কুকুর ডাকাডাকি করছে। গতকালের ভ্যাপসা গরমের পর আজ সকালটা বেশ ফুরফুরে। কাল রাতের বৃষ্টির পর আকাশটা একদম পরিষ্কার, যেন কেউ নীল রং ঢেলে দিয়েছে। অনিন্দিতা সকালে উঠে দেখল উঠোনের কোণে লাগানো মালতী লতাটায় বেশ কিছু ফুল ফুটেছে। ভাতের হাঁড়ি বসিয়ে সে একটু সময় নিয়ে ফুলগুলো তুলল, ঠাকুরের চরণে কিছু দিল আর কিছু ঘরের কোণে একটা কাচের গ্লাসে সাজিয়ে রাখলো। সুদীপ্ত আজ একটু দেরি করে ঘুম থেকে উঠল। রবিবার, অফিসের তাড়া নেই, কিন্তু সেই মারোয়ারি গুদামের কাজের কথা ছিল। ব্রাশ করতে করতে সুদীপ্ত বারান্দায় এলো। অনু, আজও স্টকের কাজে যাব না ঠিক করেছি। সুদীপ্ত জল দিয়ে মুখ ধুয়ে বলল। অনিন্দিতা অবাক হয়ে তাকালো। কেন, শরীর খারাপ লাগছে? না গো, শরীর ঠিক আছে। আসলে কাল রাতে বড়বাবু ফোন করেছিলেন। গত মাসের যে বোনাসটা আটকে ছিল সেটা ম্যানেজমেন্ট ক্লিয়ার করে দিয়েছে। আজ সকালেই অ্যাকাউন্টে ঢুকেছে 2500 টাকা। সুদীপ্তর গলায় একটা চাপা তৃপ্তি। অনিন্দিতার হাতের হাতাটা থমকে গেল। 2500 টাকা! এই টাকাটা এ মাসে যেন আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো। সেলাই মেশিনের চাকা ঘুরিয়ে হাত ব্যথা করা অনিন্দিতার কাছে এই খবরটা 15% বেতন কাটার ক্ষতে প্রলেপ দেওয়ার মতো। তাহলে তো দুলজোড়াটা লাগবে না? অনিন্দিতা নিচু স্বরে জিজ্ঞেস করলো। সুদীপ্ত পকেট থেকে সে ছোট প্লাস্টিকের কৌটোটা বের করে টেবিলের ওপর রাখলো। না, ওটা লকারে তুলে রাখো। আর শোনো, আজ দুপুরে একটু ভালো মন্দ খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। অনেকদিন মাছ খাওয়া হয়নি। মোড় থেকে জ্যান্ত চারাপোনা নিয়ে আসবো। দুপুরবেলা টুকুনের আনন্দ দেখে কে? মাছ, আলু পোস্ত আর মাছের ঝোল করেছে। মধ্যবিত্ত বাঙালির কাছে আলু পোস্ত মানেই উৎসব। টুকুন পাত পেরে খেতে বসে বলল, বাবা, আজ বিকেলে আমরা নদীর ধারে বেড়াতে যাব, অনেকদিন যাইনি। সুদীপ্ত অনিন্দিতার দিকে তাকালো। অনিন্দিতা মাথা নাড়ল। যাবক্ষণ, ঘরের কাজ তো সারাদিনই থাকে। বিকেল 5টা নাগাদ 3 জনে বেরোলো। সুদীপ্ত একটা সাধারণ সাদা সুতির পাঞ্জাবি পরেছে, যেটা ইস্ত্রি করতে গিয়ে অনিন্দিতার ঘাম ছুটে গেছিল। অনিন্দিতা পরেছে তার সেই পুরনো বাসন্তী রঙের তাঁতের শাড়িটা। মেকআপ নেই, শুধু কপালে একটা বড় লাল টিপ আর চোখে সামান্য কাজল। নদীর চরে যখন তারা পৌঁছলো তখন সূর্যটা দিগন্তে হেলে পড়েছে। বালির ওপর দিয়ে হাঁটতে হাঁটতে টুকুনের চঞ্চলতা বাড়ছে। নদীর ধারের কাশফুলগুলো এখনো পূর্ণতা পায়নি, কিন্তু হাওয়ায় দোল খাওয়া ঝোপঝাড়গুলো একটা বুনো গন্ধ ছড়াচ্ছে। জানো অনু, মাঝে মাঝে মনে হয় সব ছেড়েই নদীর ধারে একটা কুঁড়ে ঘর বেঁধে থাকি। কোনো টার্গেট নেই, কোনো লোন নেই। সুদীপ্ত নদীর জলে পা ডুবিয়ে বসে বলল। অনিন্দিতা পাশে বসে একটু হাসলো। কুঁড়ে ঘরেও তো নুন ভাতের হিসাব থাকবে সুদীপ্ত। তবে হ্যাঁ, আজকের বিকেলটা সত্যিই দামি। অফিসের ফাইলে মুখ গুজে থাকলে কি আর এই হাওয়াটা পেতাম? সুদীপ্ত ব্যাগ থেকে একটা ছোট ঠোঙা বের করলো। গজার ঝালমুড়ি মোড় থেকে নিলাম। আজ আর ডায়েট বা তেলের ভয়ে করে লাভ নেই। 3 জনে মিলে নদীর চরে বসে গজা ভাগ করে খেলো। টুকুন বালিতে ঘর বানাচ্ছে। দামি রেস্তোরাঁয় এসি হলের চেয়েও এই মুক্ত বাতাস আর সামান্য খাবারের স্বাদ অনেক বেশি গভীর। মধ্যবিত্তের সুখ আসলে এইটুকুই, একটু নিশ্চিন্তে হাসতে পারা আর কালকের বাজার নিয়ে আপাতত না ভাবা। সন্ধ্যা নামার আগে সুদীপ্ত অনিন্দিতার হাতে একটা ছোট প্যাকেট দিল। অনিন্দিতা অবাক হয়ে খুলল। একটা নতুন স্টিলের টিফিন বক্স। পুরোনোটা ফুটো হয়ে গেছিল। তুমি তো রোজ কাপড় দিয়ে চাপা দিয়ে টুকুনের খাবার দিতে, আজ আসার সময় এটা নিয়ে এলাম। সুদীপ্ত একটু লজ্জিত মুখে বলল। অনিন্দিতা টিফিন বক্সটার গায়ে হাত বোলালো। 1000 টাকার শাড়ি বা গয়নার চেয়েও এই ছোট প্রয়োজনটা স্বামীর নজরে আসাটাই বড় পাওনা। তার মনে হলো সংসারের সব অ্যাডজাস্টমেন্ট যেন সার্থক হয়ে গেল এই এক মুহূর্তের প্রাপ্তিতে। বাড়ি ফেরার পথে সুদীপ্ত টুকুনের জন্য একটা আইসক্রিম কিনলো। ফেরার পথে আকাশে তখন তারা
ফুটেছে। অন্ধকার রাস্তাটা আজ আর ভয়ঙ্কর লাগছে না। কাল আবার সোমবার, আবার সেই ইঁদুর দৌড় শুরু হবে, কিন্তু আজকের এই কয়েক ঘন্টার জমানো শান্তিটা তাদের আগামী 7 দিন লড়াই করার রসদ জুগিয়ে দিল। ঘরে ফিরে অনিন্দিতা যখন বিছানা ঝাড়ছিল, সুদীপ্ত আলমারি থেকে নিজের পুরনো ডায়েরিটা বের করলো। কিন্তু আজ সে খরচের হিসেব লিখলো না, সে শুধু ডায়েরির কোণে ছোট করে লিখে রাখলো, আজকের দিনটা খুব সুন্দর কাটলো। রবিবারে নদীর ধারের হাওয়াটুকু যেন অনিন্দিতার মনে এক নতুন জোর এনে দিয়েছিল। সোমবার সকাল থেকে সেলাই মেশিনের ঘর ঘর শব্দটা আর ক্লান্তিকর লাগলো না। মিতা বৌদির দেওয়া 5টা ব্লাউজ সময় মতো জমা দেওয়ার পর পাড়ায় একটা ছোটখাটো নাম হয়ে গেল অনিন্দিতার। মধ্যবিত্ত পাড়ায় খবর ছড়ায় বাতাসের আগে। নিখুঁত ছাট আর সময় মতো কাজ দেওয়ার গুণের কথা জানাজানি হতেই আরও 2-3 জন প্রতিবেশী নিজেদের জামাকাপড় নিয়ে আসতে শুরু করলো। সুদীপ্ত অফিসে যাওয়ার সময় দেখে গেল অনিন্দিতা খুব মনোযোগ দিয়ে একটা ব্লাউজের মাপ নিচ্ছে। সে কোনো মন্তব্য করলো না, শুধু যাওয়ার সময় আলগোছে অনিন্দিতার মাথায় হাত রাখলো। এই স্পর্শটুকুর মধ্যে মিশেছিল এক নীরব সমর্থন। 7 দিন পর অনিন্দিতার হাতে তখন 720 টাকা জমেছে। এই টাকাটা সুদীপ্তকে না জানিয়ে সে একটা খামে ভরে আলাদা করে রাখলো। মধ্যবিত্ত গিন্নিদের একটা গোপন সঞ্চয় থাকেই, যা বিপদের দিনে ঢাল হয়ে দাঁড়ায়। সুদীপ্ত অফিস থেকে ফেরার পথে আজ অনেকটা হালকা মেজাজে ছিল। অনিন্দিতার এই ছোট ছোট উপার্জন সুদীপ্তর কাঁধের বোঝাটা কিছুটা হলেও নামিয়ে দিয়েছে। রাতে খেতে বসে সুদীপ্ত বলল, অনু, আজ আমার পরিচিত এক জামাকাপড়ের দোকানের মালিক বলছিল ওদের দোকানে কিছু কুশন কভার আর ছোটদের ফ্রক যদি কেউ বানিয়ে দিতে পারে তবে ওরা ওটা বিক্রি করে দেবে, কমিশন দেবে আমাদের। অনিন্দিতা ভাতের থালাটা রেখে উৎসাহের সাথে বলল, আমি পারবো সুদীপ্ত। দুপুরে টুকুন যখন স্কুলে থাকে আমি অনায়াসে 3-4টে কুশন কভার বানিয়ে ফেলতে পারবো। এই গরমে সুতির ফ্রকের চাহিদা তো সব সময় থাকে। সুদীপ্ত একটু চিন্তা করে বলল, কিন্তু কাপড়ের পুঁজিতে তো হাত দিতে হবে, কাপড় কিনতে গেলে অন্তত 1000-2 টাকা লাগবে। অনিন্দিতা মুচকি হেসে আলমারি থেকে খামটা বের করে আনলো। এই নাও 700 টাকা, আর বাকিটা তুমি এই মাসের উপরই ইনকাম থেকে দাও। আমরা কালই বড় কাপড়ের হাটে যাব। পরদিন বিকেলে তারা দুজনে মিলে হাটে গেল। ধুলো আর ভিড়ের মধ্যে ঘুরে ঘুরে সস্তায় ভালো মানের সুতি আর পপলিন কাপড় কিনলো তারা। সুদীপ্ত কাপড়ের গাঁটরিটা কাঁধে তুলে নিল। বাসে ফেরার সময় ভিড়ের চাপে সুদীপ্তর ঘাম অনিন্দিতার কাঁধে লাগছিল, কিন্তু কারো মনে কোনো বিরক্তি ছিল না। এই ঘাম আর পরিশ্রমটাই এখন তাদের স্বপ্নের সার। বাড়িতে এসে কাজ শুরু হলো এক নতুন ছন্দে। অনিন্দিতা কাটে আর রাতে সুদীপ্ত বোতাম লাগাতে বা সুতো কাটতে সাহায্য করে। দুজনের মধ্যে কথা কম হয়, কিন্তু কাজের আদান প্রদানে এক অদ্ভুত বোঝাপড়া তৈরি হয়েছে। মৃদু আলোয় সুদীপ্ত যখন কাঁচি দিয়ে বাড়তি সুতো কাটছিল, অনিন্দিতা তাকিয়ে দেখলো স্বামীর চোখে এখন আর সে হার মেনে নেওয়া ক্লান্তিটা নেই, বরং একটা কিছু করে দেখানোর জেদ আছে। পুরো সপ্তাহ হাড় ভাঙা খাটুনির পর 10টা কুশন কভার আর 5টা ছোট ফ্রক তৈরি হলো। সুদীপ্ত ওগুলো দোকানে দিয়ে এলো। 3 দিন পর দোকানের মালিক সুদীপ্তকে ডাকলো। 15টা পিসি বিক্রি হয়ে গেছে। লাভের অংশ হিসেবে সুদীপ্তর হাতে এলো 900 টাকা। পুঁজিতে হাত না দিয়ে এই 900 টাকা তাদের কাছে কোনো বড় লটারির চেয়ে কম নয়। অনিন্দিতা আজ রান্না করলো শুক্তো আর বড়ি দিয়ে আলু মাছ। টুকুনকে একটা নতুন জ্যামিতি বক্স কিনে দিল সুদীপ্ত। দিন শেষে যখন তারা বারান্দায় বসলো, আকাশে মেঘ নেই, শুধু এক ফালি চাঁদ দেখা যাচ্ছে। সুদীপ্ত বলল, জানো অনু, আমি ভাবছিলাম অফিসের পর ওই দোকানে না গিয়ে আমি নিজেই যদি এই কাপড়ের সাপ্লাইটা ধরি। বড় বাজারের ওদিকে অনেক দোকান আছে, তুমি বানালে আমি পৌঁছে দেব। অনিন্দিতা সুদীপ্তর হাতটা চেপে ধরলো। একসাথে করলে সবই সম্ভব সুদীপ্ত, তবে শরীরটার দিকেও নজর রেখো। টাকা তো আসবে যাবে, তুমি অসুস্থ হলে এই সংসারটা অচল হয়ে যাবে। সুদীপ্ত হাসলো। 7 বছরের বিবাহিত জীবনে আজ প্রথমবার তারা অভাবের কথা ভুলে ভবিষ্যতের পরিকল্পনা করতে বসলো। মধ্যবিত্তের নতুন গতি আসলে কেবল টাকার মুখ দেখা নয়, বরং স্বামী স্ত্রীর মধ্যে একে অপরের পরিপূরক হয়ে ওঠার এক নতুন রসায়ন। কিন্তু এই গতির মাঝেই গ্রাম থেকে সুদীপ্তর এক কাকা খবর পাঠালেন, তাদের পৈতৃক জমির একটা অংশ নিয়ে বড় কোনো ঝামেলা পেকেছে। আগামীকালই সুদীপ্তকে গ্রামে যেতে হবে। গ্রামের জমির বিবাদ মিটিয়ে সুদীপ্ত যখন 4 দিন পর ফিরে এলো, তখন ওর মুখটা বেশ থমথমে। স্টেশনে ওকে নিতে গিয়েছিল অনিন্দিতা। দুপুরে ট্রেনের কামরা থেকে নামার সময় সুদীপ্তর হাতে ছিল একটা ছোট মাটির হাঁড়ি আর কিছু টাটকা সবজি। কি হলো সুদীপ্ত, কাকা কি বললেন? অনিন্দিতা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো। সুদীপ্ত একটা দীর্ঘশ্বাস ফেলে স্টেশনের সিমেন্টের বেঞ্চে বসলো। জমিটা নিয়ে মেজো কাকা যা ঝামেলা পাকিয়েছেন তাতে মামলা মোকদ্দমা ছাড়া গতি নেই, কিন্তু বাবার অমত। বাবা বলেছেন ভাইয়ে ভাইয়ে অশান্তি করে ওইটুকু জমির দরকার নেই, আমি সবটা ছেড়ে দিয়ে এলাম অনু। অনিন্দিতা এক মুহূর্ত চুপ করে রইল। মধ্যবিত্তের কাছে পৈতৃক জমি মানে এক টুকরো নিশ্চিত ভবিষ্যৎ, কিন্তু সে সুদীপ্তর চোখের দিকে তাকিয়ে বুঝলো ওর ভেতরে একটা বড় পাথর নেমে গেছে। সে শান্ত গলায় বলল, ঠিক করেছো, অশান্তির চেয়ে শান্তি অনেক দামি। আমাদের যা আছে তা দিয়ে আমরা নতুন করে গড়বো। দেখো, তোমার স্যালারি কাটের ওই 15%
90% তো আমার এই সেলাইয়ের কাজেই উঠে আসছে। সুদীপ্ত হাসলো। অনিন্দিতার এই সহজভাবে মেনে নেওয়াটাই ওর সবচেয়ে বড় শক্তি। বাড়ি ফেরার পথে তারা বাজারের মোড়ে থামলো না। আজ আর বাইরের খাবারের দরকার নেই, কারণ অনিন্দিতা বাড়িতেই গুছিয়ে রান্না করে রেখেছে। মাসের শেষ তারিখ। অফিসের বড়বাবু আজ সুদীপ্তকে ডেকেছিলেন। সবাই ভেবেছিল হয়তো আরো খারাপ কোনো খবর আসবে, কিন্তু সুদীপ্ত ঘরে ফিরল এক মুখ হাসি নিয়ে। অনু শোনো, কোম্পানি আবার আগের বেতন ফিরিয়ে দিয়েছে। শুধু তাই নয়, গত 3 মাসের বকেয়া টাকাটাও এরিয়ার হিসাবে সামনের সপ্তাহে দিয়ে দেবে। ম্যানেজমেন্টের নতুন অর্ডার এসেছে। অনিন্দিতা তখন সেলাই মেশিনের ওপর কাপড় রাখছিল। খবরটা শুনে তার হাতটা স্থির হয়ে গেল। দুজনে একে অপরের দিকে তাকালো। এই কয়েকটা মাস তাদের জীবনের ওপর দিয়ে যে ঝড় বয়ে গেছে তা যেন মুহূর্তেই শান্ত হয়ে গেল। কিন্তু এই সুখটা কেবল টাকার জন্য নয়, এই সুখটা হলো সেই লড়াইটার জন্য যা তারা একসাথে লড়েছে। সুদীপ্ত, তাহলে কি আমি সেলাইয়ের কাজটা বন্ধ করে দেব? অনিন্দিতা জিজ্ঞেস করলো। সুদীপ্ত এগিয়ে এসে অনিন্দিতার হাত দুটো নিজের হাতে নিল। না অনু, এই কাজটাই তো আমাদের শিখিয়েছে আমরা একা নই। আমি ঠিক করেছি তোমার এই কাজের জন্য একটা ছোট ঘর আলাদা করে দেব। ওই জামা কাপড়ের দোকানের মালিক আরো অর্ডার দিচ্ছে। তুমি এখন আর শুধু গৃহিণী নও, তুমি একজন কারিগর। বিকেলবেলা তারা ছাদে গিয়ে বসলো। আকাশ আজ রক্তিম আভা ছড়িয়েছে। টুকুরোর নতুন মোম রং দিয়ে একটা সুন্দর বাড়ির ছবি এঁকেছে। সেখানে জানালার ধারে একটা ফুল গাছ আছে, আর সদর দরজায় বাবা মা দাঁড়িয়ে আছে। সুদীপ্ত পকেট থেকে সোনার দুলজোড়া বের করলো। এটার লকারে রাখার দরকার নেই, আজই ওটা পরো তো দেখি। অনিন্দিতা দুলজোড়া কানে পড়লো। আয়না ছাড়াই সে বুঝতে পারলো তার চেহারায় এক নতুন উজ্জ্বলতা এসেছে। এটা সোনার উজ্জ্বলতা নয়, এটা হলো আত্মবিশ্বাসের। জানো সুদীপ্ত, অনিন্দিতা আকাশের দিকে তাকিয়ে বলল, অ্যাডজাস্টমেন্ট মানে আমি ভাবতাম শুধু মানিয়ে নেওয়া, কিন্তু এখন বুঝছি অ্যাডজাস্টমেন্ট মানে হলো একে অপরের হাতটা আরো শক্ত করে ধরা যখন চারপাশটা নড়বড়ে হয়ে যায়। সুদীপ্ত ম্লান হেসে বলল, হ্যাঁ অনু, অভাব হয়তো আমাদের অনেক কিছু কেড়ে নেয়, কিন্তু মনের মিল থাকলে সেই অভাবটাই আবার অনেক কিছু নতুন করে শেখায়। দূরে ট্রেনের হুইসেল বাজলো। দিন শেষ হয়ে রাত নামছে, কিন্তু আজ আর অন্ধকারের ভয় নেই। রান্নাঘর থেকে ভাতের গন্ধ আসছে। পড়ার টেবিলে টুকুন গুনগুন করে নামতা পড়ছে। মধ্যবিত্তের এই সাধারণ জীবনের মধ্যে লুকিয়ে আছে পরম তৃপ্তি। বড় কোনো স্বপ্ন নয়, বরং প্রতিদিনের ছোট ছোট জয়গুলোই তাদের জীবনের আসল সার্থকতা। এই নিস্তরঙ্গ জীবনে অনিন্দিতা আর সুদীপ্ত এখন আর কেবল একজোড়া স্বামী স্ত্রী নয়, তারা এখন এক অদৃশ্য সুতোয় বাঁধা দুই যোদ্ধা, যারা জানে জীবন যত কঠিনই হোক না কেন, একসাথে থাকলে সবটাই সুন্দর। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।